রিজার্ভ চুরি থেকে শুরু করে আন্তর্জাতিক লেনদেনের জালিয়াতি সবকিছুর কেন্দ্রবিন্দুতে ছিল এক ব্যক্তির নাম জয়, হাসিনার পুত্র এবং ডিজিটাল বাংলাদেশের পোস্টার বয়। ভাবিয়ে শোনো, বস্তাটা বইরা নিয়ে আসছে। আমি দেখো, আমি কিন্তু কোনো বস্তা দেখতে পাই না, এটা একটা অদৃশ্য বস্তা, যেই বস্তা ভর্তি শুধু সুসংবাদ আর সুসংবাদ। তবে কেউ কেউ বলছেন যে এই সুসংবাদগুলো অতীত সময় থেকেই এগুলো চলমান ছিল, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিত্ব এবং অনেক কিছুর কারণে হয়তো এই কাজগুলো আরো পরে হইতো, বাট এখন হয়ে গেছে। আমরা আওয়ামী লীগ করি, আমরা মৃত্যুকে ভয় পাই না। আজরাইল আমাদের কাছে আসে না, দূরে থাকে। বলবেন আওয়ামী লীগ মরে না, মরে, কিন্তু স্বাভাবিকভাবে মরে। আমরা মৃত্যুকে ভয় পাই না, আজরাইল আমাদের কাছে আসে না। আমাদের নাম শুনলে আজরাইল দূরে থাকে, যেটা আওয়ামী লীগ, যাওয়া যাবে না। প্রবাসীরা ঐক্যবদ্ধ হচ্ছে, তারা স্লোগান দিচ্ছে প্রফেসর ইউনূসকে 5 বছর ক্ষমতায় চাই। আপনারা দেখেছেন যে কাতারে প্রফেসর ইউনূস এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছেন, মানুষ ডেকে তাকে সালাম দিচ্ছে, সালাম আলাইকুম স্যার। এবং এই প্রথম, এটা অন্য কোনো সরকার প্রধানের ক্ষেত্রে হয়নি বা আমি দেখিনি, যে পথচারীরা সালাম দিচ্ছে আর প্রধান উপদেষ্টা দাঁড়িয়ে হাত উঁচু করে সালামের জবাব দিচ্ছেন, এবং মানুষ জানিয়ে দিচ্ছে যে স্যার আপনাকে 5 বছর দেখতে চাই। আপনার ভিডিও দেখেছেন। দর্শক, যুদ্ধের দাবানল বেজে উঠেছে ভারত পাকিস্তান। এই যুদ্ধের দাবানলে কে হারবে, কে জিতবে, কার হারা আর কার জিতা নিয়ে আমাদের আজকের এই পর্বের আলোচনা। একটা নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যে ডক্টর ইউনূস সাহেব কাতার থেকে বস্তা ভর্তি কি নিয়ে এলো। প্রিয় দর্শক শ্রোতা, আসলে বস্তায় করে কি কিছু নিয়ে এসেছে আসলে কাতার থেকে? আমি বলবো ভিডিওটি পুরোপুরি দেখুন। দেখেন, ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের ক্ষমতায় আসার পর এই 8 মাসের ভিতরে মোটামুটি অনেকগুলো সুসংবাদ দিয়েছে, এবং বাংলাদেশের অর্থনৈতিক দিক দিয়ে এতটুক থেকে এ পরিমাণে নিয়ে এসেছে বাংলাদেশকে। শেখ হাসিনা কাতারের সাথে যেই ঋণ করে গিয়েছিল, সেই ঋণ কিন্তু অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূস পরিশোধ করে দিয়েছে। তাছাড়াও ডক্টর ইউনূস সাহেব এই 8 মাসের ভিতরে এমন এমন কিছু সুসংবাদ দিয়েছে, যেই সুসংবাদের কারণে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সাধারণ জনগণ আস্থা ফিরে পেয়েছে, এবং সাধারণ জনগণ সহ প্রবাসীরা এখন বলছে ডক্টর ইউনূস সাহেবকেই আগামীর ক্ষমতায় প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। অর্থাৎ প্রবাসীরাও এখন ডক্টর ইউনূস সাহেবের পক্ষে চলে এসেছে। যাই হোক প্রিয় দর্শক, আসলে গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া। আর একটা বিষয় রয়েছে, সেটি হলো ভারত এবং পাকিস্তান। দেখেন, ভারত পাকিস্তান আজীবনের জন্য শত্রু। এখন বাংলাদেশের কিছু মানুষ বলা কওয়া শুরু করে দিয়েছে, আসলে প্রকৃতপক্ষে বন্ধু দেশ কোনটি বাংলাদেশের, ভারত নাকি পাকিস্তান? অনেকেই বলছে যে আসলে যেই পাকিস্তানকে আমরা শত্রু মনে করি, মূলত পক্ষে সেই পাকিস্তানই বাংলাদেশের বন্ধু, এবং যেই ভারতকে আমরা বন্ধু মনে করি, প্রকৃতপক্ষে সেই ভারতই হলো বাংলাদেশের 1 নম্বরের শত্রু। যাই হোক প্রিয় দর্শক, আমি পুরো ভিডিওটি আসলে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও, পুরো ভিডিওটি আপনারা দেখুন, সবগুলো বিশ্লেষকের আলোচনাগুলো শুনুন, তাহলেই সব কিছু আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো আগে শুনে আসি। ভাবিয়ে শোনো, বস্তাটা বইরা নিয়ে আসছে। আমি দেখো, আমি কিন্তু কোনো বস্তা দেখতে পাই না, এটা একটা অদৃশ্য বস্তা, যেই বস্তা ভর্তি শুধু সুসংবাদ আর সুসংবাদ। তবে কেউ কেউ বলছেন যে এই সুসংবাদগুলো অতীত সময় থেকেই এগুলো চলমান ছিল, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিত্ব এবং অনেক কিছুর কারণে হয়তো এই কাজগুলো আরো পরে হইতো, বাট এখন হয়ে গেছে। প্রথম সুখবর হচ্ছে, কাতার আমাদের কাছে আর কোনো টাকা পায় না। ডক্টর মোহাম্মদ ইউনূসের যিনি প্রেস সচিব আছেন, বারবার বলছিলেন আওয়ামী লীগ সরকার আমরা নাকি অনেক টাকা কাতারের কাছে দেনা ছিল, দেয় নাই, বাট ডক্টর মোহাম্মদ ইউনূস বস্তা ভরে নিয়ে গেছেন। মানে কাতার যত ঋণ টিন আমাদের কাছে ছিল, টাকা পাওনা ছিল, জ্বালানি টালানি নিয়ে সব দিয়ে দিচ্ছেন, এখন আমরা ফ্রি। তো কাতার কি দিল? প্রথমত কাতারের আমির তার আম্মার সাক্ষাৎকার দিছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কাতার আমিরের মায়ের সাক্ষাৎকার আমার কাছে মনে হয়েছে বিষয়টা বিরল। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেলিস্ট, সেই জায়গা থেকে এটা হলেও হতে পারে যে হয়তো আমাকে দেখার একটা খারিশ ছিল। এর বাহিরে আপনি দেখেন, কাতারে বাংলাদেশ সেনাবাহিনীর সেনারা যাবে, এটা যদি আওয়ামী লীগ সরকার আমল থেকে নেওয়া একটা সিদ্ধান্ত, বাট বাস্তবায়নটা এখন হচ্ছে আগামী 2 মাসের মধ্যে যাবে। আরো সুসংবাদ আছে কি, বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি। নাম ছোট করা দরকার, এত বড় নাম দিয়ে কি করবে? গোষ্ঠী টুষ্টি লম্বা সহ, কার ছেলে কার নাতি কার প্রতি, এরকম মনে হয়, তাই না? আরবি যারা বলছেন জানাবেন। আপনার দোহায় কাতারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূসকে আশ্বস্ত করেন যে বাংলাদেশে যে চলমান সংস্কার আছে সেটার প্রতি কাতারের পূর্ণ সমর্থন আছে। ইউনূস সাহেবের জন্য সুখবর। তারপরে হচ্ছে সংস্কারের জন্য যারা অপেক্ষা করছেন যে মিডল ইস্ট আসলে কি ভূমিকা রাখবে, তারা কিন্তু পজিটিভ ভূমিকা রাখছে। এখন এই কথাগুলো আমাদের গণমাধ্যম বলতেছে, কাতারের গণমাধ্যম থেকে আমরা জানি না। তো যাই হোক, এরপরে দ্বিতীয় ধাপে আপনার প্রধান উপদেষ্টার যে নেতৃত্ব, এটার প্রতি তিনি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন কাতারের। আর তিনি বলছেন যে বাংলাদেশের সঙ্গে কাতারের সম্পর্ককে
নতুন উচ্চতায় নিয়ে যেতে তার একজন ঘনিষ্ঠ সহযোগীকে তিনি মনোনীত করবেন। এগুলো কিন্তু ডিফারেন্ট একটা ওয়ার্ড শুনছি, তাই না? যে কাতারের প্রধানমন্ত্রী বলতেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্কটাকে আরো ভালো করার জন্য, আরো নতুন উচ্চতায় কিভাবে আরো কিছু করা যায়, তো তিনি তার একজন ঘনিষ্ঠ সহযোগীকে বাংলাদেশের জন্য মনোনীত করবেন। আর চলমান সংস্কার এবং বাংলাদেশকে পুনর্গঠনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ আগামী বছরগুলোতে আরো শক্তিশালীভাবে যেন আত্মপ্রকাশ করতে পারে, তিনি সেই দোয়াও করছেন এবং সম্ভাব্য যত ধরনের সুযোগ দরকার বা সুবিধা দরকার সেটাও দিবেন। এবং তিনি বলছেন যে আমরা আপনার অব্যাহত নেতৃত্বের উপর আস্থা রাখি। তো প্রধান উপদেষ্টা সুযোগ পেয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কূটনৈতিক, আর্থিক, বিনিয়োগ খাতে কাতারের পূর্ণ সহযোগিতা কামনা করছেন। এর মধ্যে আপনার তরুণ জনগোষ্ঠীর জন্য নতুন সুযোগ, সমৃদ্ধ ভবিষ্যৎ সৃষ্টি করা। আর ইউনূস সাহেব তিনি কাতারের প্রধানমন্ত্রীকে বলছেন আমাদের তরুণদের স্বপ্নের দেশ গড়তে আপনাদের সহায়তা প্রয়োজন। তো শেখ মোহাম্মদ বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বিভিন্ন ধরনের সহযোগিতা করার বিষয়ে আলোচনা করার জন্য একটি কারিগরি দল পাঠানোর আহ্বান জানিয়েছেন। যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছেন আপনি একটা কারিগরি দল পাঠান, আমাদের টিম আপনাদের টিম, উভয় টিম বৈশা আপনার কাজ করবে। এছাড়া রোহিঙ্গাদেরকে যেন মর্যাদার সঙ্গে স্বদেশে ফেরানো যায় এই ব্যাপারেও কাতারের কাছে সহযোগিতা চেয়েছেন। কাতার বলছে ভাই দিলাম। তো মনে হয় আমরা দেখলাম যে এখানে কাতারের প্রধানমন্ত্রী যে বক্তব্যগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, সবগুলোই বাংলাদেশের জন্য কল্যাণকর, পাশাপাশি ইউনূস সাহেবের জন্য কল্যাণকর। প্রবাসীরা ঐক্যবদ্ধ হচ্ছে, তারা স্লোগান দিচ্ছে প্রফেসর ইউনূসকে 5 বছর ক্ষমতায় চাই। আপনারা দেখেছেন যে কাতারে প্রফেসর ইউনূস এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছেন, মানুষ ডেকে তাকে সালাম দিচ্ছে, সালাম আলাইকুম স্যার। এবং এই প্রথম, এটা অন্য কোনো সরকার প্রধানের ক্ষেত্রে হয়নি বা আমি দেখিনি, যে পথচারীরা সালাম দিচ্ছে আর প্রধান উপদেষ্টা দাঁড়িয়ে হাত উঁচু করে সালামের জবাব দিচ্ছেন এবং মানুষ জানিয়ে দিচ্ছে যে স্যার আপনাকে 5 বছর দেখতে চাই। আপনার এই ভিডিও দেখেছেন কাতারে। দর্শক, এভাবে প্রবাসীরা, আপনি যদি প্রবাসীদের মধ্যে জরিপ করেন, প্রবাসীদের মধ্যে 80 থেকে 90% মানুষ প্রফেসর ইউনূসকে 5 বছর ক্ষমতায় চায়। কারণ প্রবাসীরা কষ্ট করে দেশে টাকা পাঠায়, সেই টাকায় দেশে তার আত্মীয় স্বজন ভালো থাকুক, সংসার ভালো থাকুক, এটাই তারা চায়। তারা কোনো হানাহানি ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ চায় না, তারা কষ্ট করে খায়। তাদের রেমিটেন্সের টাকা বাংলাদেশ টিকে আছে, তারা চায় বাংলাদেশ ভালো থাকুক, বাংলাদেশে দুর্নীতি না হোক। এই জন্য তাদের পছন্দের সরকার ডক্টর ইউনূস সরকার। অন্য কে আসলো কি এই বিষয়ে তারা ভাবে না। দর্শক, প্রফেসর ইউনূস সরকার অভূতপূর্ব আর একটা অর্জন করেছে, যেটা অনেকের নজরে পড়েনি। মহা অর্জন, কেউ এখন পর্যন্ত বুঝতে পারছে না যে কত বড় অর্জন। এটা নিয়ে বাংলাদেশে তোলপাড় তৈরি হয়েছে। যেমন বাংলাদেশে কিছুদিন আগে ইনভেস্টমেন্ট সামিট হয়েছে, এটা নিয়ে তোলপাড় হয়েছিল। কিন্তু প্রফেসর ইউনূসের কাতার সফরে যে ইউনূস বড় ঘটনা ঘটিয়ে এসেছেন বা ঘটিয়েছেন, এটা নিয়ে তোলপাড় হয়নি, মিডিয়া হাই পড়েনি। অথচ কাতারের মিডিয়া প্রফেসর ইউনূসকে যে গুরুত্ব দিয়েছেন, তাকে যে কাভারেজ দিয়েছেন, সাধারণত বিদেশি কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান সফরে গেলে কাতারের মিডিয়া এত গুরুত্ব দেয় না। তো দর্শক, দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক, বিভিন্ন চুক্তি, হেল্প বা ইনভেস্টমেন্ট, এগুলো যদি হয় এটা নর্মাল। কিন্তু দেখেন স্পেশালিটিটা কি, যে বাংলাদেশ এটা একটা নতুন বাংলাদেশ। তো নতুন বাংলাদেশ পুনর্গঠন, সংস্কার প্রক্রিয়ায় আপনাদের পাশে আছি, এই প্রতিশ্রুতিটা বাংলাদেশের কোনো বন্ধু রাষ্ট্রের কাছ থেকে পাওয়া, এটা গ্রেট অ্যাচিভমেন্ট। এটা হয়েছে কাতার সফরে, এই জন্য এটা বিশাল কিছু। অথচ এটা নিয়ে তোলপাড় হয় না। দেখেন, বাংলাদেশ পুনর্গঠনে সর্বাত্মক সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর। বাংলাদেশ পুনর্গঠন, এই কথাটা এটা শুনলেই তো বিএনপি আমাদের মাথা খারাপ হয়ে যাবে। এর মানে এটা নতুন বাংলাদেশ, নতুনভাবে স্বাধীন হয়েছে, এই দেশটা পুনরায় গঠন করা দরকার, একটা বিধ্বস্ত বাংলাদেশ। এই যে ডক্টর ইউনূস সরকারের যে ন্যারেটিভ, বিপ্লবীদের যে ন্যারেটিভ, এই ন্যারেটিভ কাতার গ্রহণ করে তারা বলছে যে ঠিক আছে, আপনি দেশ গঠন করুন, আপনি সংস্কার করুন, আমরা আছি আপনার কাছে। এটাই হচ্ছে গ্রেট অ্যাচিভমেন্ট। এটা বিএনপি আওয়ামী লীগের জন্য কান্নার, কারণ তারা এই দেশটা ধ্বংস হয়েছে, পুনর্গঠন করতে হবে, নতুনভাবে করতে হবে, এই কথাই বিশ্বাস করে না। কাতার প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গত বৃহস্পতিবার দোহায় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি বাংলাদেশের প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং বাংলাদেশের পুনর্গঠনের সর্বোত্তম সহায়তার আশ্বাস দেন। এর মানে সংস্কার প্রক্রিয়ায় ডক্টর ইউনূস যে এই বিশ্ব ভ্রমণ করছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, চীনে গিয়েছেন, সেখানে সংস্কার প্রক্রিয়ায় তারা সমর্থন দিয়েছেন, দেশ পুনর্গঠনে সহায়তা করছে। এর মানে বাংলাদেশের সাথে স্বাভাবিক সম্পর্ক কন্টিনিউ করছেন, আমি এভাবে দেখছি না। নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.0, রিসেট বাটন, এই জায়গায় বিশ্ব সম্প্রদায়ের সমর্থন ডক্টর ইউনূস আনছেন, আমরা এইভাবে দেখছি। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী নেতা শেখ মোহাম্মদ জানান তিনি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আর উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে তার ঘনিষ্ঠ সহযোগীদের নিযুক্ত করবেন। প্রফেসর ইউনূস যেখানেই যান সোনা ফলে, তিনি সোনা নিয়ে আসেন। কাতার প্রধানমন্ত্রী বলেন আমরা আপনার অব্যাহত নেতৃত্বের উপর আস্থা রাখি। এই সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন যে সংস্কার ও পুনর্গঠন এই প্রক্রিয়া শেষে বাংলাদেশ ভবিষ্যৎ আর শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠবে। দেখেন, এর মানে সরাসরি সংস্কারকে সমর্থন করে বক্তব্য দিল কাতার। অভূতপূর্ব দৃশ্য। বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস নতুন বাংলাদেশ গঠনের জন্য কাতারের পূর্ণ কূটনৈতিক, আর্থিক ও বিনিয়োগ সহায়তা কামনা করেন। তিনি বলেন আমাদের যুবকদের স্বপ্নে দেশ গঠনে আপনাদের সহায়তা করেন। এই যুবকদের স্বপ্নে দেশ, এটা শুনলেই তো বিএনপির মাথা খারাপ হয়ে যায়। তো বিএনপি খুশি হতো যদি বলতো যে আমরা দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণ দেখতে চাই, একটা সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। এই কথা বললে বিএনপি খুশি হতো, এই কথা কেউ বলছে না। নির্বাচনের কথা চীনও বলে না, কাতারও বলে না, আমেরিকা বলে না, কেউ বলে না।
প্রিয় দর্শক, যুদ্ধের দাবানল বেজে উঠেছে ভারত পাকিস্তান। এই যুদ্ধের দাবানলে কে হারবে কে জিতবে, কার হারা আর কার জিতা নিয়ে আমাদের আজকের এই পর্বের আলোচনা। প্রিয় দর্শক, পাকিস্তানের সেনাপ্রধান বলেছেন 3 বার কাশ্মীরকে নিয়ে যুদ্ধ করেছি আমরা, আরো যদি 10 বার যুদ্ধ করতে হয় তাও চালিয়ে যাবে পাকিস্তান। পাকিস্তান থেকে ভারতীয় নাগরিকদের ভিসা ক্যান্সেল করে শাহবাজ শরীফ জানিয়েছে যে পাকিস্তানের থেকে জানি আগামী 48 ঘন্টার ভিতরে সকল ভারতীয় নাগরিক ভারত ছেড়ে চলে যা। পাকিস্তানে ভারতীয় এম্বাসিতে যে লোকজন চাকরি করছে সেখানে যেন 30 জনের বেশি লোক চাকরি না করে। তাছাড়া ভারতীয় নাগরিক, ভারতীয় নৌবাহিনী, বিমান বাহিনীর কিছু ফোর্স পাকিস্তানে আছে যৌথ মহড়ায়, তাদেরকেও এই মাসের 30 তারিখের ভিতরে পাকিস্তান ছেড়ে ভারত চলে যাওয়ার কথা বলেছেন। প্রিয় দর্শক, আমরা দেখলাম যে কাশ্মীরে 26 জন পর্যটককে হত্যা করা হয়েছে। পর্যটকের হত্যার উপরে নিন্দা আমরা সবসময় জানাবো, কারণ আমরা নিজেরা বিভিন্ন দেশে ভ্রমণ করতে যাই এবং বাংলাদেশেও বিভিন্ন দেশ থেকে মানুষ ভ্রমণ করতে আসে। তাই কোনো পর্যটককে হত্যার পক্ষে আমরা কথা বলবো না, এই হত্যার বিরুদ্ধেই আমরা কথা বলবো। কিন্তু মূল কথাটা হলো হত্যাটা করেছেটা কে? কথা আসছে ভারতের নিজের আভ্যন্তরীণ শক্তি থেকেই বিজেপিকে হটানোর জন্য নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যারা আছে তারা এই ঘটনা ঘটিয়েছে। অপরদিকে আমরা জানি যে ভারতে বেশ কয়েকটি রাজ্য স্বাধীনতা চাচ্ছে, কাশ্মীর স্বাধীনতা চাচ্ছে, পাঞ্জাব স্বাধীনতা চাচ্ছে, মণিপুর স্বাধীনতা চাচ্ছে, আর অনেকে স্বাধীনতা চাচ্ছে। তাই তাদের নিজের ঘর সামলাতে না পেরে সরাসরি পাকিস্তানকে দায়ী করে ফেললেন এই ঘটনার জন্য ভারত। আপনি কোনো তদন্ত ছাড়া, কোনো ধরনের রিপোর্ট ছাড়া আপনি যদি সরাসরি নাম বলে দেন, ভারতীয় গণমাধ্যম ঘটনাটি ঘটার পরপরই বলা শুরু করলো এটা পাকিস্তান করেছে। প্রদর্শক, সেখান থেকেই আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। এখন পাকিস্তানের সাথে যুদ্ধ লাগবে ভারত, ভারত হারবে কি জিতবে সেটা হলো বিষয়। পাকিস্তানের সাথে 2টি গুরুত্বপূর্ণ বর্ডার আছে ভারতের, একটি হলো কাশ্মীর দিয়ে, আরেকটি হলো পাঞ্জাব দিয়ে। পাঞ্জাব এবং কাশ্মীর দুটেই চাচ্ছে স্বাধীনতা ভারত থেকে আলাদা দেশ হওয়ার জন্য, আর তাদেরকে সহযোগিতা করে আসছে দীর্ঘকাল যাবৎ পাকিস্তান। এখন কাশ্মীর এবং পাঞ্জাবে বসবাসকারী শিখ শক্তি, আমরা সবাই জানি যে শিখ নেতাকে কানাডাতে হত্যা করেছে ভারতীয় গোয়েন্দারা এবং সেখানে ধরা পড়েছে। তার রিপোর্ট প্রকাশ করার পরে অনেক কিছু হয়ে গিয়েছে নরেন্দ্র মোদীর সাথে কানাডার। এরপরে আবার তারা হত্যা করার চেষ্টা করেছিলেন আরেক শিখ নেতাকে আমেরিকাতে, সেটাও FBI এর কাছে ধরা পড়েছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা। সেখান থেকে তারা কিন্তু কানাডা এবং আমেরিকা থেকে মানে বড় মাপের লাথি খেয়ে, বড় মাপের উষ্ঠা খেয়ে ভারত ফিরত এসেছে। সেই কারণে এই খুন খারাপি ওরা বিনদেশে গিয়ে করে, এর নজির কানাডা এবং আমেরিকাতে আছে। 24-এ আমাদের গণ অভ্যুত্থানে তারা লোক পাঠিয়ে আমাদের সন্তানদেরকে হত্যা করেছে, এই রিপোর্ট বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও প্রকাশ করেছে। এবং আমেরিকা থেকে, বাংলাদেশের যে জাতিসংঘ থেকে যে রিপোর্টটা এসেছে আমাদের উপর হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে, সেখানেও কিন্তু ভারতের ইন্ধন আছে, আমরা দেখতে পেয়েছি। প্রিয় দর্শক, এখন ভারতে পাকিস্তানের সাথে যুদ্ধ লাগবে। এখন ওই সাইড দিয়ে আমরা দেখব যে পাকিস্তান যুদ্ধ করছে, পাঞ্জাব এবং কাশ্মীর পাকিস্তানকে সহযোগিতা করছে। আর অপর দিক দিয়ে মণিপুর সহ 7 সিস্টারের মধ্যে বেশ কয়েকটি রাজ্য স্বাধীনতার ঘোষণা দিবে এট এ টাইম। যখন তারা যুদ্ধে ব্যস্ত থাকবে পশ্চিমে, তখন পূর্বে স্বাধীনতার ঘোষণা আসবে এবং পশ্চিমের 2টি রাজ্য সরাসরি স্বাধীনতার ঘোষণা দিবে। এই যুদ্ধ লাগার সাথে সাথে কাশ্মীর স্বাধীনতার ঘোষণা দিয়ে পতাকা উড়িয়ে ফেলবে, অস্থায়ী সরকার গঠন করে ফেলবে। পাঞ্জাবে তাদের নিজস্ব পতাকা উড়িয়ে ভারতীয় পতাকা নিচে ফেলে দিয়ে, আগুনে পুড়িয়ে দিয়ে তারা ঘোষণা দিবে পাঞ্জাব এখন স্বাধীন দেশ। কারণ অলরেডি তাদের প্রদেশগুলোতে সরকার গঠন থাকে, প্রাদেশিক পার্লামেন্ট আছে, তারা অনেক দূর এই দিক থেকে আগানো। তাই এই প্রদেশগুলার সরকারই তো সরকার, কেন্দ্রীয় সরকার শুধুমাত্র তাদেরকে ট্যাক্স নেয় তাদের কাছ থেকে, আর আন্তর্জাতিক অঙ্গন থেকে কেন্দ্রীয় সরকার সেনাবাহিনী দিয়ে তাদেরকে সহযোগিতা করে। আভ্যন্তরীণ সব কাজ ওই প্রাদেশিক সরকারই করে থাকেন। তাই সেই প্রাদেশিক সরকার থাকলে আর নতুন করে কোনো সরকার, অস্থায়ী সরকার, ভারপ্রাপ্ত সরকার, তত্ত্বাবধায়ক সরকার, এগুলা ভারতের জন্য প্রযোজ্য নয়। এবং এইরকম ল আইন শুধুমাত্র ভারত পাকিস্তান নয়, অন্যান্য দেশেও আছে। পাকিস্তানেও সেরকম প্রাদেশিক সরকার আছে, আমেরিকাতে প্রাদেশিক সরকার আছে, ইউকেতে প্রাদেশিক সরকার আছে, এরকম ইউরোপের বিভিন্ন দেশে প্রাদেশিক সরকার আছে। তাই সেই সরকাররা ঘোষণা দিবে, 7 সিস্টারে প্রাদেশিক সরকার আছে, প্রত্যেকটা আলাদা আলাদা সরকার আছে। তাই তারা ঘোষণা দিবে আমরা এখন স্বাধীন। আর চায়না চিরশত্রু সেই ভারত, চায়নার কাছ থেকে বারবার হেরে যাওয়া সেই ভারত আবারও হেরে যাওয়ার জন্য চায়না প্রস্তুতি নিয়ে বসে আছে, পাকিস্তানের সাথে লাগবে। আর চায়না প্রত্যেকটা তাদের 7 সিস্টারকে আলাদা সরকার গঠনের জন্য, আলাদা স্বাধীন হওয়ার জন্য সহযোগিতা করবে। বাংলাদেশ চিরশত্রু এখন ভারতের সবচাইতে গলার কাটা বা বড় শত্রু হলো বাংলাদেশ। কারণ 24-এ আমরা 5ই অগাস্ট ভারতকে পরাজিত করেছি। আমরা শেখ হাসিনাকে শুধু একা নয়, ভারতকে এখানে পরাজিত করেছি। তাই ভারত কিছুতেই বাংলাদেশ থেকে সহযোগিতা পাবে না। সেই কারণে অপরদিকে মালদ্বীপ, অপরদিকে আমরা শ্রীলঙ্কা, অপরদিকে আমরা আছে ভুটান আছে, নেপাল আছে, সব জায়গা থেকেই ভারতের বিরুদ্ধে সোচ্চার হবে সেই যুদ্ধে। তখন এই যুদ্ধে ভারত খান হয়ে নরেন্দ্র মোদীর দুটি খুলে ওই আরব সাগরে জাপ দেওয়া ছাড়া তার কোনো উপায় থাকবে না।
আর ওই দিক দিয়ে তার বন্ধু যাকে মনে করেছিল ডোনাল্ড ট্রাম্প, সে মুচকি মুচকি হাসবে আর ককটেল পার্টি করবে। ডোনাল্ড ট্রাম্প উল্লাসে নাচবে যে এবার নরেন্দ্র মোদীর দুটি খোলার সুযোগ পাওয়া গিয়েছে। কারণ আমরা সবাই জানি পাকিস্তান হলো আমেরিকার জন্মলগ্ন থেকে ক্লোজ বন্ধু, তাই এই পাকিস্তানকে আমেরিকা সবসময় সহযোগিতা করেছে এবং করবে। আজকের যে ভ্লাদিমির পুতিন আছে রাশিয়ার, সেও আবার পাকিস্তানকে সহযোগিতা, পাকিস্তানকে সমর্থন। ইমরান খানের সাথে তার ছিল ঘনিষ্ঠ দোস্তি। আর প্রিয় দর্শক, আরেকটা কথা বলা বাহুল্য যে সরকার পরিবর্তন হলেও রাষ্ট্রের দোস্তি যায় না। রাষ্ট্রের সাথে দোস্তি থাকবে, ব্যবসা বাণিজ্য থাকবে, সব ধরনের সহযোগিতা থাকবে। তাই পুতিন এখন বর্তমান পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথেও কিন্তু ভালো সম্পর্ক রেখে চলছে, কারণ ব্যবসা বাণিজ্যের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও পুতিন সর্বোচ্চ ভালো সম্পর্ক রাখার চেষ্টা করে যাচ্ছে। কারণ রাশিয়া এখন চিন্তা করবে ভারত ধ্বংস হলে রাশিয়ার লাভ হবে। রাশিয়া পাকিস্তান এবং বাংলাদেশের মতো বিভিন্ন দেশে তাদের উৎপাদিত অনেক জিনিস বিক্রি করার সুযোগ পাবে, যেটা আমরা ভারত থেকে কিনতাম, এটা এখন আমরা রাশিয়া থেকে কিনবো, আমেরিকা থেকে কিনবো, চায়না থেকে কিনবো। ভারতের দরজা বন্ধ হলে ওই সমস্ত দেশগুলা খুশি হবে। ভারতকে কোণঠাসা করার জন্য ওরাও বসে আছে। পুতিনও বিরাট বড় পার্টি দিয়ে ওই যে বোতল নিয়ে বসে যাবে। পুতিনও খুশি হবে যে নরেন্দ্র মোদীকে এবার একটা ভালো মাইট দিয়েছে পাকিস্তান। তাই পাকিস্তানের পাশে সারা বিশ্ব থাকবে, নরেন্দ্র মোদীর পাশে ঘুমুত খাওয়া, চেনা খাওয়া তার কিছু বিজেপির ওই কট্টরপন্থী ছাড়া আর কেউ থাকছে না। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটিকে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।